পশ্চিমবঙ্গের নতুন বিধানসভায় নবম মুখ্যমন্ত্রী হিসেবে আমরা পাব শুভেন্দু অধিকারীকে। আর বিজেপির প্রথম বিধানসভায় তৃণমূলের তরফে বিরোধী দলনেতা হিসেবে থাকবেন শোভনদেব চট্টোপাধ্যায়। আর বিধানসভার বাইরের ছবিটা, সেখানে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে থাকবেন শ্রমিক ভট্টাচার্য। এই তিনজনের কাছেই আজ একটা অনুরোধ, একটা দাবি নিয়ে এলাম। কি সেই দাবি, কেন দাবিটা নিয়ে এলাম, সব কিছু বলবো। আপনারা দেখছেন খবরের ডান দিক, আর আপনাদের সঙ্গে আমি প্রদীপ্ত। দাবিটায় ফিরে আসা যাক। দাবিটা অবশ্যই রাজনীতির ভাষা, রাজনীতির সৌজন্য আর বাঙালি ভদ্রলোককে নিয়ে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। এই বাংলার রাজনীতি সম্পর্কে এবং বাঙালি সম্পর্কে খুব বেশি দিন নয়, গোটা ভারতবর্ষের মানুষ একটাই পরিচিতি, একটাই আইডেন্টিটি মনে করতেন, বাঙালি মানেই ভদ্রলোক। যারা বাংলা ভাষী নন, ভিন রাজ্যের, তারা অনেকেই ভদ্রলোক টার্মটাও ঠিক উচ্চারণ করতে পারতেন না। অনেক সময় কেউ বলতেন ভদ্দার লোক। কিন্তু বাঙালি সম্পর্কে তাতে তাদের কোনো রকম সমীহ, কোনো শ্রদ্ধা, কোনো সম্মান, সেটা একটুও কম ছিল না। ওটাই ছিল বাঙালির আইডেন্টিটি। বাংলার রাজনীতিও সেইভাবেই চলতো। আমাদের ছোটোবেলার দিকে একটু তাকানো যাক। মানে আমরা স্পেশালি সেই প্রজন্ম যারা হয়তো 70 দশকের একদম শেষ দিকে বা 80 দশকের শুরুতে জন্মেছি, যারা এই মুহূর্তে 40+, মানে মাঝ 40 পেরিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোচ্ছি কবে একদিন 50 ছুঁয়ে ফেলবো বলে। আমরা ছোটোবেলায় যখন সবে আর কি জ্ঞান হচ্ছে, তখন রাজনীতি সম্পর্কে ভালো কিছু বুঝি না। শুধু বাড়িতে বড়রা আলোচনা করেন মাঝে মাঝে, তাদের মুখ থেকেই যেটুকু শুনি, বা অল্প অল্প টুকটাক খবরের কাগজ পড়ার। তখনও তো টিভি আসেনি, বা সেই অর্থে রেগুলার নিউজ সেগুলোর এরকম যুগ আসেনি যে আমরা টিভিতে নিউজ দেখব। এই খবরের কাগজে যেটুকু বড়রা পড়তেন, আলোচনা করতেন, তার থেকেই শোনা। তখন এক সময় অতুল্য ঘোষকে নিয়ে প্রচুর আলোচনা ছিল। এই নামটা তখন প্রথম শুনছি। তাকে নাকি বিরোধীরা কানা বেগুন বলে আক্রমণ করেছেন, এবং সেটা নাকি বাঙালির রুচির খুব খারাপ একটা জায়গার উদাহরণ তুলে ধরছে। তাতে অবশ্যই বড়রা খুব বিরক্ত। সেই সমস্ত এক্সপ্রেশন রাজনীতিতে তখনকার দিনে যেভাবে ছিল, তার সঙ্গে যদি আজকের রাজনীতির ডিসকোর্সকে তুলনা করি, তাহলে তো বোধহয় মনে করতে হবে যে সেটা সত্যযুগ ছিল, আর আমরা এই মুহূর্তে ঘোর কলিতে বসবাস করছি। আমরা ছোটোবেলায় যখন রাজনীতির প্রথম আঁচ পেতে শুরু করেছি, তখন কিন্তু কংগ্রেস বনাম সিপিএম পাড়ায় পাড়ায়, শহরে, কাগজেও আমরা তাই পড়ছি। দেওয়াল লেখা হচ্ছে, আর সেই দেওয়ালে আমরা কোনো সময় পড়ছি, ওই আসে গনি খান হাতে নিয়ে স্টেন গান। গনি খান চৌধুরী সম্পর্কে বামপন্থীরা শ্লেষাত্মক দেওয়াল লিখন লিখছেন। তখনকার দিনে ওটা নিয়েও বিতর্ক হতো যে কাউকে এত খারাপভাবে আক্রমণ কি করা যায়, ভাবার চেষ্টা করুন। আর উল্টো দিকে আমরা দেখেছি, হয়তো কোনো কেন্দ্রে কোনো নির্বাচনে, আমি হুগলির ছেলে তাই হুগলির উদাহরণটাই মাথায় আসছে, ইন্দুমতি দেবী, আমার ঠিক এই মুহূর্তে তার পদবিটা মনে পড়ছে না, হয়তো ভট্টাচার্য, তিনি হারিয়ে দিয়েছিলেন রূপচাঁদ বসু বা এরকম কোনো একটা পদবি হবে, আমি ঠিক এক্স্যাক্টলি নামটা মনে করতে পারছি না। তো তখন কংগ্রেসিরা সেই বিজয় মিছিলে একটা স্লোগান দিতে দিতে যাচ্ছে, ইন্দুমতির কোলে রূপচাঁদ দোলে। এই স্লোগানটা সবার পছন্দ হয়নি, কিন্তু তখনকার রাজনীতির ডিসকোর্সে, মানে ডিসকোর্সটা কেমন ছিল সেটা বোঝার জন্য, সেটা বোঝানোর জন্য এই প্রসঙ্গটার অবতারণা করলাম। এবার চলে আসি একটু তখনকার দিন থেকে আজকের যুগে। আমরা অবশ্যই তার পরবর্তীকালে যখন আরও আস্তে আস্তে বড় হচ্ছি, লেটার হাফ অফ স্কুল, সেখান থেকে কলেজ, তারপর ইউনিভার্সিটি, আমরা পুরো একটা লাগাতার লম্বা বাম জমানা পেয়েছি। সেই বাম জমানার শুরুর দিকে যে রাজনৈতিক ডিসকোর্স ছিল, সেটা ধীরে 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 চেঞ্জ হয়েছে। আমরা দেখেছি জ্যোতি বসুকে বিরোধীরা কখনো ক্ষতি বসু বলে আক্রমণ শানাচ্ছেন, কখনো সিদ্ধার্থ শঙ্কর রায়কে বামপন্থীরা আক্রমণ শানিয়েছেন। সিদ্ধার্থ শঙ্কর রায়কে বলা হতো যে এরকম যে কংগ্রেসীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। এটাই ছিল তখন রাজনীতির ভাষ্য। সেখান থেকে তারপর আস্তে আস্তে একটা অন্য ধরনের ডিসকোর্স বাম রাজনীতিতে এলো। বুদ্ধবাবু মানে বুদ্ধদেব ভট্টাচার্যের সময় তাকে কিন্তু চিরকাল রাজনীতির সমস্ত মানুষজন
একদম ওই বাঙালি ভদ্রলোকের যে আইডেন্টিটিটা সেটা দিয়েই চিহ্নিত করতো বুদ্ধবাবুকে। কিন্তু বুদ্ধবাবুও যখন কোনো কড়া আক্রমণ করতেন প্রতিদ্বন্দ্বীকে, সেটার মধ্যে একটা তীক্ষ্ণ ব্যাপার থাকতো, কিন্তু সেটা কখনোই শালীনতার গণ্ডি ডিঙিয়ে যেত না। কিন্তু সেটা কি সবার ক্ষেত্রে প্রযোজ্য হয় না? বাম রাজনীতির ডিসকোর্সের ক্ষেত্রেই আমরা কখনো একেবারে শেষ দিকে, অর্থাৎ 2000-এর পরের যে বামফ্রন্টকে আমরা দেখেছি, শেষ 10 বছরের বামফ্রন্টকে দেখেছি, সেখানে বিতর্ক হয়েছে। সেখানে আমরা দেখেছি বিনয় কোঙারের মন্তব্য, সেখানে আমরা শুনেছি অনিল বসুর মন্তব্য। এগুলো নিয়েও প্রচুর তখন সেই মুহূর্তে আলোচনা হয়েছে, কাটাছেঁড়া হয়েছে, সমালোচনা হয়েছে। কিন্তু তারপর আমরা কি দেখলাম? তারপর আমরা দেখলাম একটা লম্বা 15 বছরের তৃণমূলের জমানা। সেই তৃণমূলের জমানা আমাদের কি কি দিয়ে গেল? আমরা দেখলাম যে বিধানসভার ভাষা কিভাবে বাজারের ভাষা, অটোওয়ালার ভাষা, একেবারে রোয়াকে বসা যুবকদের ভাষা, এমনকি স্কুল থেকে সদ্য পেরিয়ে বা একেবারে স্কুলের শেষ দিকে যে সমস্ত ছাত্ররা আছেন তাদের মুখের ভাষা, এই সব কিছুকে চেঞ্জ করে দিয়ে চলে গেল। কেন বলছি এই কথাটা? আজকে একটা জিনিস মাথায় রাখবেন, সমাজের সর্বস্তরে যারা থাকেন, রাজনীতির ক্ষেত্রে যেমন যারা নেতা মন্ত্রী হন তারা থাকেন, ঠিক তেমনি একইভাবে যারা অন্য জগৎগুলোয় কৃতী হন, সেটা বিনোদন হতে পারে, খেলাধুলো হতে পারে, সমাজবিজ্ঞান হতে পারে, চিকিৎসা হতে পারে, তাদের সবার ক্ষেত্রে একটা কমন কমপ্লেন আমরা গত কয়েক বছর ধরে বহুবার বহু জনের মুখে শুনেছি। রাজনীতির যে ডিসকোর্স, বাংলার রাজনীতির যে ভাষা, সেই ভাষাটা ওভারঅল বাংলার সমাজের একটা অবক্ষয় ঘটাচ্ছে। আর তার প্রভাব সর্বস্তরে, সব ধরনের মানুষ, সব বয়সী মানুষের ওপর পড়ছে। এখান থেকে কি কোনোভাবে এটাকে কি রিওয়াইন্ড হয়তো করা যাবে না, কিন্তু এখান থেকে কি রিবাউন্ড করা যায়? আজ সেই রকম একটা দাবি, সেই রকম একটা অনুরোধ নিয়েই প্রথম যে 3 জনের নাম করলাম তাদের কাছে এসেছি। নতুন সরকারের থেকে এটা আমাদের নতুন প্রত্যাশাও বলতে পারেন। কেন নতুনদের কাছে প্রত্যাশা করছি? কারণ পুরনোরা যে নজির রেখে গেছেন, সেখান থেকে একটা পরিবর্তন আসবে, সত্যিকারের বদল আসবে, সেটাই তো আমরা আশা করি। এবার অনেকে বলতে পারেন যে এই রাজনৈতিক ডিসকোর্সে তৃণমূলের কথা বললাম, পুরনো বামেদের কথা বললাম, বিজেপির কথা বললাম, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো মানুষের কথা বলেছি। এমন একজন রাজনীতিবিদ, তিনি তৃণমূলের হয়েও তার বিরোধীরা কিন্তু কখনো তার রাজনৈতিক শালীনতা, রাজনীতির ভাষা, সেগুলো নিয়ে প্রশ্ন তোলার খুব একটা সুযোগ পান না। কিন্তু নতুন বামেদের কথা, নিও লেফটের কথা কেন বলছি না? বলছি না, তার কারণ আছে। কারণগুলো কি জানেন তো? এই যে বারবার এক একটা নির্বাচনী বিপর্যয়ের পর সিপিএম বা বামপন্থীদের মুখে শুনি, আমাদেরই সমস্ত বন্ধু বান্ধব, আমাদের হয়তো জাস্ট আগের প্রজন্ম, তাদের মুখ থেকে শুনি, এখনকার বামপন্থীরা যেগুলো নিয়ে মাঝে মাঝেই কোনো টিভি শো ডিবেটে এসে বলেন বেশ গুরুগম্ভীর মেজাজে, কিংবা খবরের কাগজে আমরা পোস্ট এডিট পড়ি, উত্তর সম্পাদকীয়, যে বামেদের নাকি শুদ্ধিকরণ হচ্ছে, নতুন বামেরা, তারা নাকি একেবারে ঝকঝকে তারুণ্যের তেজ নিয়ে শিক্ষা সংস্কৃতির একেবারে জোয়ার বইয়ে দিতে তারা আসছেন। সেই কলতানরা, সেই দীপশিতারা, সেই মীনাক্ষীরা, হ্যাঁ, আজকের এই আলোচনায় তাদের কথা বলিনি এখনো পর্যন্ত। কেন জানেন? কারণ এই লাস্ট নির্বাচনটাতেও দেখেছি তারা অভয়ার মাকে কি ভাষায় আক্রমণ করেছেন। বেঈমান কাকিমা বলে গান লিখেছেন, হ্যাঁ, রক ব্যান্ডের স্টাইলে ঝাঁঝালো কিছু শব্দ মালা দিয়ে, আর তার সঙ্গে সাইকোডেলিক আলো আর একদম রক ধর্মী মিউজিক দিয়ে কোনো গান কম্পোজ করলে তার জন্য কিন্তু সেই গানটা তাদের হোয়াইট কলার কোনো পেডিগ্রি দেয় না। সেই গানটার লিরিক্স, সেই গানটার অ্যাপ্রোচ, সেই গানটার ভাষা, সেটাও কিন্তু একটা চরম অশালীন সন্ত্রাসকেই তুলে ধরে। অভয়ার মা সম্পর্কে সেই গানটা আপনারা হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু আজকে সেটা আমার কাছে শুধুমাত্র আলোচ্য বিষয় নয়। এর সঙ্গে একটু শাসক দলের দিকে তাকাই, কারণ সবাই বলেন যে সংসদীয় গণতন্ত্রে একটা শালীনতা বা ভাষার ডিসকোর্স বজায় রাখার দায়িত্ব শাসকের বেশি, বিরোধীদের তো অবশ্যই থাকে, সবার থাকে, কিন্তু শাসক যেহেতু শাসকের চেয়ারে থাকে, সুতরাং তাদের দায়িত্ব বোধহয় একটু বেশি থাকে, 55-45 হলেও বেশি থাকে।
সেখানে আমরা কি দেখলাম? প্রথমেই শুরু করা যাক একদম পিরামিডের শীর্ষবিন্দু দিয়ে। মুখ্যমন্ত্রীকে এর আগের নির্বাচনে 2021-এর নির্বাচনে, আজ থেকে ঠিক 5 বছর আগে, বিজেপির যে সমস্ত নেতা, বিভিন্ন রাজ্য থেকে মুখ্যমন্ত্রীরা, বড় বড় নেতারা, কেন্দ্রের বড় বড় সমস্ত তাবড় তাবড় নেতারা, তারা আসছিলেন তৃণমূলের বিভিন্ন মহল থেকে, তৃণমূলের বিভিন্ন অংশ থেকে বারবার বলা হচ্ছিল যে ওরা ডেলি প্যাসেঞ্জারি করছেন। আর তারপর প্রধানমন্ত্রীর গলায় আমরা শুনেছিলাম মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দিদি ও দিদি স্লোগান, যেভাবে নরেন্দ্র মোদী বলতেন সুর করে, দিদি ও দিদি, সেটা প্রচণ্ড গায়ে লেগেছিল তৃণমূলীদের। তাদের মনে হয়েছিল এটা নাকি একজন মহিলাকে বলা যায় না, তিনি একজন মহিলা, তিনি একজন রাজ্যের সর্বোচ্চ স্তরে, প্রশাসনিক স্তরে বসে আছেন, তাকে কিভাবে এই অ্যাড্রেসটা করা যেতে পারে, এটা নাকি চরম অশালীন মনে হয়েছিল। হ্যাঁ, তৃণমূলকে সেবার যারা ভোট দিয়েছিলেন, যারা সমর্থন করেছিলেন, তাদেরও হয়তো সেটা শালীনতার লাইনটাকে একটু ক্রস করেছে বলে মনে হয়েছিল। কিন্তু তার উল্টো দিকে আমরা কি ছবিটা দেখেছিলাম? প্রথমেই প্রধানমন্ত্রীর কথা দিয়ে শুরু করলাম, কারণ এবার আয়নার উল্টো দিকটাতেও তো তাকাতে হবে। আমরা এবারের নির্বাচনে 2021 থেকে 5 বছর পেরিয়ে 2026-এ এসে মুখ্যমন্ত্রীর গলায় শুনেছি, শুধু নির্বাচনের 1 মাস আগে নির্বাচনী প্রচারে নয়, গত 5 বছর ধরে বা গত 2.5 বছর ধরে, যখন একটু একটু করে পশ্চিমবঙ্গ লোকসভা পেরিয়ে বিধানসভা নির্বাচনের দিকে এগোচ্ছিল, যখন থেকে কলার টিউনটা সেট করা হচ্ছিল, মানে যদি এইভাবে বলি, স্বরাষ্ট্রমন্ত্রীকে কখনো তিনি 2 অক্ষরের খিস্তি দিচ্ছেন, খিস্তি, বাংলা খিস্তি দিচ্ছেন। প্রধানমন্ত্রী সম্পর্কে কোনো একটা জনসভায়, প্রকাশ্য জনসভায়, যেখানে মহিলারা আছেন, তারা কোলে শিশুদের নিয়ে এসছেন, স্কুল পড়ুয়া বাচ্চারা এসছে, বয়স্করা এসছেন, সেখানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সম্পর্কে শালা বলছেন। হ্যাঁ, আমি শব্দটা উচ্চারণ করতে বাধ্য হলাম আজকে আপনাদের সামনে, সচরাচর বলি না আমরা ভিডিওতে। মিডিয়া নিরুপায়, যারা ইউটিউবার তাঁরাও নিরুপায়। তাঁরা ওই জনসভার ফুটেজ যখন দেখাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনাচ্ছেন, বক্তৃতা চালাচ্ছেন অন এয়ার, তখন সেখানে বিপ ইউজ করতে হচ্ছে, বিপ। আপনারা অনেকেই যারা টেলিভিশন সম্পর্কে অত ভালো করে জানেন না, তারা হয়তো অবাক হন যে এই একটা লাইন শুনতে শুনতে হঠাৎ এরকম একটা কর্কশ আওয়াজে বিপ কেন শুনতে হচ্ছে। তার কারণ আমাদের এখানকার রাজনীতিবিদরা রাজনীতির ফ্লোয়ে বয়ে গিয়ে নয়, তারা হয়তো ইচ্ছাকৃত বারবার এই ভুলগুলো করছেন। যে ভুলগুলো বারবার করা হয় সেই ভুলগুলোকে কিন্তু আর বোধহয় অনিচ্ছাকৃত ভুল বলা যায় না। হ্যাঁ, মুখ্যমন্ত্রী হয়তো অনেক ক্ষেত্রে কোনো একটা মন্তব্য করে ফেলার পর তিনি তার স্বভাবসিদ্ধ স্টাইলে কর্ডলেস মাইক্রোফোন নিয়ে বলেছেন, এটা 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 আমার মুখ থেকে বেরিয়ে গেছে, এটা আমি উইথড্র করে নিচ্ছি। কিন্তু উইথড্র কি করে নেওয়া যায় এভাবে? আর যিনি উইথড্র করতে চান একবার ভুল বলে, তাহলে তার তো দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার আরও বেশি সচেতন হওয়া উচিত। তিনি কিভাবে বারবার ভুল করেন? ইংরাজিতে একটা শব্দ আছে জানেন তো, রিপিট অফেন্ডার। আমরা এবারে তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলসের সর্বস্তরে, মুখ্যমন্ত্রী থেকে তার ভাইপো, মাঝারি, মেজো, সেজো, খুঁড়তুতো, সব ধরনের নেতা কর্মী মন্ত্রীদের গলায় আমরা এই একই জিনিসের রিপিটেশন দেখেছি। ভাষার ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, জাস্ট ছিল না। একটু রাজ্য পেরিয়ে যারা রাজ্যকে দিল্লিতে রিপ্রেজেন্ট করেন তাদের কথা শোনা যাক। অনেকে বলেন জানেন তো, তৃণমূলের কালচারটাই নাকি এরকম। আজকে এই আলোচনা করতে গিয়ে কোনো পার্টির ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছি যদি এটা মনে হয়, যারা পার্টিজান, যারা পার্টির জন্য একেবারে বিগলিত প্রাণ, তাদের যদি মনেও হয়, তারা আজকে অন্তত এই প্রতিবেদনটা একটু কিছুক্ষণের জন্য নিজেকে বিজেপি, নিজেকে তৃণমূল, এই সমস্ত আইডেন্টিটিগুলো থেকে বাইরে বের করে এনে শোনার চেষ্টা করুন। খারাপ লাগলে কমেন্ট থ্রেড তো খোলাই থাকছে, গালাগাল দেবেন, অ্যাবসলিউটলি, সেটা তো আপনারা দিয়েই থাকেন, জানি, তার জন্য তৈরি আছে। যেটা বলছিলাম, যারা রাজ্যকে, রাজ্যের মানুষকে, রাজ্যের কালচারকে কেন্দ্রে প্রতিনিধিত্ব করেন, তারা কীরকম বলেন? ডেরেক ওব্রায়েন কথায় কথায় চমৎকার ইংরাজি বলেন, একেবারে অনর্গল, জলের মতো সহজ। মহুয়া মৈত্র কর্পোরেট ব্যাকগ্রাউন্ড থেকে আসা, ঝকঝকে, তাদের ভাষা কি খুব শালীন? বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় কি অশালীন হওয়া যায় না? হ্যাঁ, সেই নজির দেখিয়েছে তৃণমূল।
সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন বিভিন্ন মামলায়, রাজ্যের বিভিন্ন মামলা লড়েন, এমন সমস্ত মামলা যার দিকে গোটা দেশ তাকিয়ে থাকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার মুখের ভাষা নতুন করে কি বলবো, আপনারা জানেন। তাদের মুখের ভাষা শুনেও সর্বভারতীয় মিডিয়াকে ওই বিপ বসাতে হয়। এই বিপ কালচারটা বাংলা রাজনীতির ডিসকোর্সের সঙ্গে খুব অদ্ভুতভাবে জড়িয়ে গেছে, জানেন তো। ওই বিপগুলো এবার বন্ধ করার সময় এসেছে, যাতে আর বিপ চালাতে না হয় মিডিয়াকে। সেই ব্যবস্থা করুন না, একটু রাজনীতিটাকে এমন করুন না যাতে আর বিপ লাগাতে না হয়। তৃণমূলের কালচারের কথা বলছিলাম। তৃণমূলের কালচারটা সত্যি খুব ইন্টারেস্টিং, জানেন তো। 2011 থেকে আমরা যে তৃণমূলের কালচারটা দেখেছিলাম, যে কালচারে আমরা দেখেছিলাম ব্রাত্য বসুর মতো মানুষজনকে, যে কালচারে নাট্যকার অর্পিতা ঘোষকে দেখেছিলাম, কবি জয় গোস্বামীকে দেখেছিলাম, শুভা প্রসন্ন ছবি আঁকতেন, সেই কালচার থেকে তৃণমূলের আজকের কালচারটাকে একটু তুলনা করুন, খুব মজা লাগবে, ভাবতেও ভালো লাগবে। সরকার থেকে পার্টি, অনেকে বলেন তৃণমূলের নাকি সর্বস্তরে অশিক্ষা। এই সম্পর্কে জোকস আছে, জানেন তো। পাড়ায় পাড়ায় অনেকে বলে বেড়ান লাল চুল কানে দুল, সেই হলো তৃণমূল। কিংবা তৃণমূলের যারা নতুন ব্র্যান্ড আইকন, আইপ্যাক খ্যাত ব্র্যান্ড আইকন, অর্থাৎ আইপ্যাক যাদের প্রতিস্থাপিত করেছে মানুষের কাছে বিরাট আইকন মাফিক নেতা হিসেবে, সেই দেবাংশু ভট্টাচার্যরা টিক 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 খেলা হবে গান লিখেছেন। না, টিক টিক টিকটা পরে ডিজেতে ইনক্লুড করা হয়েছে, তার অবশ্য একটা অন্য কারণ ছিল, সেটা নিয়ে আগের একটা পর্বে আলোচনা করেছি। এই গানটা আমার শোনা ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস আমি যদি গত 5 বছরে তাকাই, তাহলে আমার কাছে সবথেকে সন্ত্রস্ত করার মতো গান, সবথেকে কুরুচিকর গান। সেই গানটা নিয়ে আমি বারবার বলি। এই জন্য কেন বলছি এই কথাটা, আজকে যদি আমরা তাকাই একটু আমাদের আশেপাশে, আপনি যে শহরে থাকেন, আপনি যে মফস্বলে থাকেন, যে গ্রামে থাকেন, আমি এখানে হুগলিতে যেখানে থাকি, আমার বাড়ির পাশে একটা ক্লাব আছে, জানেন তো। আমরা ছোটোবেলায় সেখানে কুইজ করেছি, ছবি এঁকেছি, ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি। আমাদের ছোটোবেলায় 15ই আগস্ট একটু বৃষ্টি হলে, মাঠে কাদা হলে আমরা খুব উৎসাহ নিয়ে নেমে পড়তাম ফুটবল খেলতে। পাড়ার আশেপাশে আরও সব অন্যান্য ক্লাবেরা তারাও নাম দিত। 2 দিনের ফুটবল টুর্নামেন্ট হতো, ক্রিকেট টুর্নামেন্ট হতো মাঠে, ছোট মাঠ। আমরা সেইভাবে খেলাধুলোর পরিবেশে বড় হয়েছি। কিন্তু কোনো দিন ভাবিনি 34 বছরের সিপিএম রাজত্ব করছে, খেলার একটা 2 দিনের টুর্নামেন্ট হচ্ছে বলে সিপিএমের কোনো গান বাজাতে হবে। পল রবসনও বাজাতে হয়নি, অজিত পাণ্ডেও বাজাতে হয়নি। কারণ সিপিএমের তরফ থেকে এরকম বোধহয় বৈপ্লবিক ভাবনা কারুর মাথাতেই আসেনি যে কোনো ক্লাবে একটা ফুটবল টুর্নামেন্টে নিজেদের পার্টির গান বাজাতে হবে। তৃণমূল বাজিয়েছে, আমরা দেখেছি, আমরা বিস্ফারিত চোখে দেখেছি, বিস্মিত হয়েছি, দেখেছি। পাড়ার ফুটবল টুর্নামেন্টে পুরস্কার দেওয়ার সময় যেখানে বাঙালি ভদ্রলোকরা হাজির, তার সঙ্গে 2-1 ওই বললাম লাল চুল কানে দুল তৃণমূলের কাউন্সিলর, তারাও ডায়াসে উঠে বসে আছেন। আর সেখানে বহাল তবিয়তে বাজছে, জানেন তো, টিক 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 খেলা হবে। এই টিক 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 খেলা হবের সঙ্গে ফুটবল খেলার কি যোগাযোগ, কবাডির কি যোগাযোগ, হকির কি যোগাযোগ, ক্রিকেটের কি যোগাযোগ, আপনি খুঁজতে যাবেন না, খুঁজে পাবেন না, কিন্তু বেজেছে। আশ্চর্য এই সংস্কৃতি, জানেন তো। শালীনতা সম্পর্কে অনেকে বলে রাজনৈতিক শালীনতা একবার চলে গেলে সেটা যেতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 5 বছরে চলে যায়, কিন্তু ফিরতে 1 যুগ বা তার বেশি সময় লেগে যেতে পারে। সৌজন্য ফিরতে সময় লাগবে, তবু আশাবাদী তো হতেই হবে। এত কিছু খারাপ দেখার পরও আজকে যখন বাংলায় একটা পরিবর্তন হয়েছে, প্রচুর মানুষ, প্রচুর আশা আকাঙ্ক্ষা, অনেক কিছু নিয়ে তাকিয়ে আছেন একটা নতুন সরকারের দিকে। আমি সেই মুহূর্তে এই ভিডিওটা করছি শুধু সরকারের দিকে তাকিয়ে নয়, বিরোধীদের দিকেও তাকিয়ে। ঠিক যে প্রত্যাশা নিয়ে শ্রমিকবাবুর দিকে তাকিয়ে আছি, যে প্রত্যাশা নিয়ে শোভনদেব বাবুর দিকে তাকিয়ে আছি, ঠিক একই প্রত্যাশা নিয়ে শুভেন্দু অধিকারীর দিকেও তাকিয়ে আছি। তাঁরা নিশ্চয়ই এর একটা পরিবর্তন আনবেন, এই কথাগুলো শুনবেন। আমি জানি না এই ভিডিও তাদের কাছে শেষ পর্যন্ত পৌঁছবে কিনা, পৌঁছে দেওয়ার দায়িত্ব সব কিছু আপনাদের ওপর। যদি মনে হয় যে কথাগুলো বলছি সেই কথাগুলো গুরুত্বপূর্ণ, সেই কথাগুলো পার্টিনেন্ট আমাদের প্রজন্মের জন্য, আমাদের পরের প্রজন্মের জন্য, তাহলে শেয়ার করবেন ভিডিওটা।
এমন একটা সময়, এমন একটা দিনে এই নতুন সরকার শপথ নিল যেদিন রবীন্দ্র জয়ন্তী ছিল। হ্যাঁ, রবীন্দ্র জয়ন্তীতে সরকারি অনুষ্ঠান এবারে হয়নি, এরকম একটা ঠাড়ে ঠোড়ে তোপ বিরোধীরা ডাকছেন। বিরোধীদের এটা মনে হচ্ছে। কিন্তু আমরা রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূলে একটা ভালো কালচার ফিরতে দেখলাম। বোধহয় ক্ষমতা হারানোর পর একটা ছোট্ট শুদ্ধিকরণ তারা নিজেরা না জেনেই করে ফেললেন। এতদিন যে রবীন্দ্র জয়ন্তীগুলো দেখতাম, আপনি বাঙুরের বাস স্টপে যেটা দেখতে পেতেন, বাঙালি মনীষীদের পাশে সব থেকে বড় ছবিটা থাকতো বাংলার তখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই প্রথম রবীন্দ্র জয়ন্তীতে আবার সেই পুরনো কালচার দেখতে পেলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে স্টেজটা ছোট, তার নিজের ছবিটা ছোট, কিন্তু রবীন্দ্রনাথের ছবিটা বড়। হ্যাঁ, রবীন্দ্রনাথের ছবিটা বড় হলে আর এখনকার যারা রাজনীতিবিদ তাদের ছবিটা ছোট হলে মনে হয় আমরা আবার বোধহয় রিবাউন্ড করতে পারবো, আমরা আবার ফিরে যেতে পারবো সেই রাজনৈতিক মূল্যবোধে, সেই রাজনীতির শালীনতায়, সেই রাজনীতির ভাষায়, যে ভাষার জন্য একসময় বাঙালিকে বলা হতো ভদ্রলোক। আর লাস্টে এই ভিডিওটা আর বড় করব না, শুধু উপসংহার টানতে গিয়ে একটা কথা বলতে হবে। এই গোটা পরিস্থিতিটার জন্য একটা অ্যান্টিডোট অন্তত আমার মনে হচ্ছে, আপনারা ভেবে দেখতে পারেন। গত কয়েক বছর ধরে আমরা দেখেছি স্যারেদের হাত কিভাবে বেঁধে দেওয়া হয়েছে। আমি স্কুলের টিচারদের কথা বলছি, কলেজের অধ্যাপকদের কথা বলছি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কথা বলছি। তাদের হাতটা একটু খুলে দিন, তাদের হাতে বেতটা ফিরে আসুক, তাহলে ছাত্রছাত্রীরা আবার তাদের সেই টেমপ্লেটে ফিরে যাবে। শালীনতা এমনিই ফিরে আসবে, জানেন তো। রাজনীতিবিদরা যদি একটু ভাষার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন, আর একদম যেখান থেকে আগামী দিনের রাজনীতিবিদরা তৈরি হবে, ডিসকোর্সটা সেখান থেকেই কারেকশান করতে হবে। স্যারেদের হাতে বেত ফিরলে সেই ছাত্রগুলোও শালীনতা ভুলবে না কোনো দিন। সে জীবনে বৈজ্ঞানিক হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিংবা রাজনীতিবিদ। আজ এই পর্যন্তই। আর এই আবদারটা, এই অনুরোধটা নিয়েই আজকের পর্বটা শেষ করলাম। আমাদের এই শোগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে একটু আমাদের একটু কনফিডেন্সটা বাড়ে। দেখা হবে আবার এই ধরনের কোনো অন্যরকম ভাবনা নিয়ে, অন্যরকম কোনো একটা আলোচনায়। আমি প্রদীপ্ত আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।